আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য এই চ্যাপ্টারটির 49 পৃষ্ঠার 1 নং যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি 1 নং সৃজনশীলটি জনাব আব্দুল আলিমের সৃজনশীলটির সমাধান খুব সুন্দরভাবে করে দিব যেন তুমি 10-এ 10 এই সৃজনশীল থেকে পেতে পারো। সো প্রথমে বেসিক্যালি আমরা আলোচনা করব জনাব আব্দুল আলিমের যেই উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপকটি নিয়ে। জনাব আব্দুল আলিম একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরের টাকা দ্বিগুণ, মনে রাখো টাকা দ্বিগুণ হয় বলে জানতে পারলেন। তিনি ব্যাংকে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% সরল মুনাফায় একই মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করেন। সো এখন আমাকে কত বলছে সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়। সো এটার অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার হবে সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের অর্থের মূল্যের পার্থক্য সৃষ্টি হয়। দেখো, সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ বর্তমান ও ভবিষ্যৎ সময়ের অর্থের মূল্যের পার্থক্য সৃষ্টি হয়। আমি আবার বলছি, অর্থের মূল্যের পার্থক্য সৃষ্টি হয়। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। সো এটার জ্ঞানটা তোমরা লিখবা এইভাবে যে সুদ আসলের উপর সুদ ধার্য করার প্রক্রিয়া হলো চক্রবৃদ্ধিকরণ। তাহলে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতিবার সুদ আসলের উপর সুদ ধার্য করা করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়। তার মানে চক্রবৃদ্ধিকরণ হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ধারণের একটি পদ্ধতি বা পন্থা। একটি না, ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার পদ্ধতি হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। 100 টাকার উপর 10% সুদ হলে 1 বছর পর ভবিষ্যৎ মূল্য হবে 110 টাকা। অর্থাৎ 100 আমরা যদি করি 100 1 প্লাস 0.10 তারপর হোল স্কোয়ার দিলাম, অর্থাৎ আমরা পাইলাম 110 টাকা। আবার 2 বছরের ক্ষেত্রে আমাদের এখানে উপরে 2 দিতে হবে, তাই 121 টাকা। এই যে পদ্ধতিটা আমরা আলোচনা করলাম এটাই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। এরপর বলছে জনাব আলিমের অর্থের বর্তমান বা ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়া নির্ণয় করো। তাহলে আমাদের এখানে ভবিষ্যৎ মূল্য সূত্র দিয়ে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। সো আমরা লিখবো যে এখানে বর্তমান মূল্য পিপি সমান 2 লক্ষ টাকা, সুদের হার আয় সমান 13%, এটাকে সবসময় 100% 100 দিয়ে ভাগ করবো, তাহলে 0.13, সময় সমান 6 বছর। এবার আমাদের যে এফবি সূত্র আছে সেই এফবি সূত্রে আমরা মান বসাবো। এফবি সূত্রটা আমরা লিখেছিলাম এই জায়গায়, তো মানটা আমরা বসিয়ে তারপর আমরা ক্যালকুলেটারে চাপ দিব। 4,16,000 টাকা হচ্ছে তিনি পাবেন ভবিষ্যতে। এখন বলছে যে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের সিদ্ধান্ত যৌক্তিকতা মূল্যায়ন করো। তিনি কী সিদ্ধান্ত নিয়েছিলেন? সঞ্চয়পত্র ক্রয় করেন। তো আমরা যে কাজটা করব, আমরা দেখি অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের সিদ্ধান্ত পুরোপুরি যৌক্তিক। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থের সময়মূল্য গুরুত্ব অপরিসীম। আমরা সেখান থেকে লিখব দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম, কেননা অর্থের বেশিরভাগ সিদ্ধান্ত মূলে অর্থের সময়মূল্য ধারণাটি জড়িত। এরপর তোমরা দেখতে পাচ্ছ অর্থের সময়মূল্যের মাধ্যমে সহজেই কোনো প্রকল্পে মূল্যায়ন বা এর সুযোগ থেকে ব্যয় নির্ধারণ করা যায়। উদ্দীপকে আলিম সাহেবের কাছে 2টি বিকল্প ছিল। প্রথমে তিনি তার সঞ্চিত 2 লক্ষ টাকা একটি বাণিজ্যিক ব্যাংকে দ্বিগুণ হওয়া পলিসিতে রাখতেন, তাহলে দ্বিগুণ হওয়া পলিসিতে 4 লক্ষ হতো। আর দ্বিতীয়ত 13% মুনাফায় সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারতেন। উভয় বিনিয়োগের মেয়াদকাল ছিল 6 বছর। আলিম সাহেব 13% মুনাফা সঞ্চয়ের বিনিয়োগ করার প্রকল্প নিয়েছিলেন। জনাব আলিম সাহেবের প্রথম প্রকল্পটি বেছে নেন, তাহলে 6 বছরে তার দ্বিগুণ হওয়ার মধ্যে মোট মূল্য দাঁড়াতো 4 লক্ষ টাকা। আর গ অনুযায়ী দেখা যায় 13% মুনাফায় একই মেয়াদে সঞ্চয়পত্র ভবিষ্যতে মোট মূল্য হবে 4,16,000 টাকা। অর্থাৎ প্রথম প্রকল্প হচ্ছে 16,380 টাকা বেশি পাওয়া যায়। সুতরাং অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে জনাব আব্দুল আলিমের সাহেবের বাণিজ্যিক ব্যাংকে দ্বিগুণ হওয়া পলিসি না বিনিয়োগ করে সঞ্চয়পত্র ক্রয় বিনিয়োগ সিদ্ধান্ত যৌক্তিক ছিল। সো এইভাবে যদি তুমি লিখতে পারো সুন্দরভাবে এই সৃজনশীলটি, অবশ্যই তোমাকে স্যার 10-এ 10 দিতে বাধ্য থাকবে। সো এই ছিল অনুসারে 1 নম্বর সৃজনশীলের সমাধান। এরপরের ভিডিওতেই তোমরা পেয়ে যাবা 2 নম্বর যে সৃজনশীলটি রয়েছে জনাব ফরহাদ হোসেনের, সেইটার সমাধান। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।